আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। ইসির নিবন্ধিত দল ৫১টি, নতুন আবেদন করেছে ১৪৭টি দল। তবে এদের বেশিরভাগেরই রাজনৈতিক কার্যক্রম দৃশ্যমান নয়, মেলেনি দলীয় কার্যালয়ের হদিস। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের মেয়াদের মতো ভুঁইফোড় দল নিবন্ধন পেলে ভোটের পরিবেশ নষ্ট হবে। অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন, তবে সেটি হতে হবে মানসম্পন্ন রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণে। এ বিষয়ে ইসিকে অনেক সতর্ক থাকার পরামর্শ। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব দেখুন আজ। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে রাজনৈতিক দল। নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে আবেদন করেছে ১৪৭টি রাজনৈতিক দল। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠন হয়েছে, যাদের বেশিরভাগের নিজস্ব কার্যালয় নেই তেমন নেতাকর্মী। রাজধানীর বনানীর ৮ নম্বর সড়কে জনতার দলের কার্যালয়ে গিয়ে দেখা গেল একটি আবাসিক ভবন। দলীয় কোনো সাইনবোর্ড নেই। বাড়ির কেয়ারটেকার জানালেন, রাজনৈতিক দলের কোনো অফিস নেই সেখানে। যারা আসে তাদের কি এই বিল্ডিং এ ফ্ল্যাট আছে কোনো? হ্যাঁ আছে। আচ্ছা, উনি কি করে? ব্যবসা বাণিজ্য আছে নাকি তা আমি কইতে পারি না। এখানে আপাতত কয়েকদিনের জন্য পড়ছে, অন্য জায়গায় অফিস করবে, এই আলোচনাটাই শুনছি। সেগুনবাগিচায় গিয়ে দেখা গেল সংস্কারবাদী পার্টির একটি ছোট্ট কার্যালয়। দলের এক নেতা জানালেন, জুলাই অভ্যুত্থানের পর তারা দল গঠন করেছেন। ৩০০ আসনে তারা নির্বাচন করবেন। ২০২৪ সালের ১৯ জুলাই থেকে কার্যক্রম চলমান। ১৯ জুলাই আমরা দলটাকে প্রতিষ্ঠা করেছি, ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করেছি। এই দলের ৫৭০ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী স্থায়ী কমিটি রয়েছে। কমিশনে খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ দল নিবন্ধনের শর্ত পূরণে প্রয়োজনীয় নথি জমা দেয়নি। কেন্দ্রীয় কার্যালয়, গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি এবং জেলা উপজেলার কমিটি নেই এমন দলগুলো হলো সর্বস্বেচ্ছা উন্নয়ন দল, কোয়ালিশন ন্যাশনাল পার্টি, জাস্টিস ফর হিউম্যানিটি, বিজেডি, বাংলাদেশ বেকার সমাজ, লেবার পার্টি, নাকফুল পার্টি, বাংলাদেশ সলিউশন পার্টি, সংগ্রামী ভোটার পার্টি, জনপ্রিয় পার্টি সহ ৪৮টি দল। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মুখ্য পরিচালক বললেন, বিগত ৩টি সংসদ নির্বাচনে অংশ নেয়া দলের মতো নাম সর্বস্ব দল এবার ভোটে যাতে অংশ নিতে না পারে সে বিষয়ে ইসির সজাগ থাকতে হবে। কেন্দ্রীয় অফিস না থাকে, একই সঙ্গে এই যে জেলা এবং উপজেলা পর্যায়ে যত সংখ্যক অফিস থাকার কথা, যদি এগুলো না থাকে তাহলে কিন্তু তারা আলটিমেটলি নিবন্ধন পাবে না। অতীত দেখেছি যে ছোট ছোট পলিটিক্যাল পার্টি অনেকেই এক পার্টি ফর্ম করেন, বড় পার্টির সঙ্গে এক ধরনের অ্যালায়েন্স করে যদি একটা বা দুইটা এমপি পদ নিয়ে নিতে পারে ওই বড় দলের প্রতীক নিয়ে, তাহলে সে গেনার হয়ে যায়। সো এই জিনিসটাকে বন্ধ করতে হবে। সত্যিকার অর্থে যোগ্য প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যে কমিশন এই কাজগুলোর সঙ্গে জড়িত ছিল তারাও কিন্তু এক ধরনের শিক্ষা পেয়েছে। ইভেন কি যে পলিটিক্যাল পার্টি নিবন্ধন নিয়েছিল তারাও কিন্তু এক ধরনের শিক্ষা পেয়েছে, অনেকে জেলে আছে। কাজেই আমার কাছে মনে হয় না যে ভবিষ্যতে কোনো নির্বাচন কমিশন ওইরকম ভুল আর করবে। রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন করার দাবি জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামী যেন তেন নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সকাল ৭:৩০টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে পথসভায় তিনি একথা বলেন। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি। কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম সহ অন্যরা। আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু আর পর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর উৎপাত আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলা। কোনোভাবেই কমছে না বরিশালের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১০১ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন, যার মধ্যে ৯ জনই বরগুনা জেলার। ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে করোনাও। এখন পর্যন্ত ৩ জন আক্রান্ত হয়েছেন করোনাতে। ডেঙ্গু এবং করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে কেন দিন দিন ডেঙ্গুর প্রভাব বাড়ছে এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন, আর করোনা নিয়ে কর্তৃপক্ষের যে ধরনের সচেতনতা কার্যক্রম রয়েছে কেমন দেখছেন সেগুলো?
জি তানি, ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানিয়ে রাখি, করোনা নিয়ে কর্তৃপক্ষের সচেতনতা রয়েছে কাগজে কলমে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা তেমন কোনো সচেতনতা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। অর্থাৎ করোনার ইতিমধ্যেই বরিশালে কিন্তু 3 জন শনাক্ত হয়েছে, কিন্তু সেই শনাক্তর পরে কর্তৃপক্ষ যেভাবে টনক নড়ার কথা, আমরা বরিশালে তেমন কোনো প্রচার প্রচারণা কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ তেমন যে অবস্থান গ্রহণ করবেন সেই দৃশ্য আমরা এখনো দেখিনি। তার কারণ আপনি জানবেন, দক্ষিণাঞ্চলের একমাত্র স্বাস্থ্যকেন্দ্রের মুখপাত্র সেটি হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটিতে কিন্তু PCR ল্যাব রয়েছে, যেখানে করোনা পরীক্ষা করা হয়, সেই ল্যাবটি কিন্তু এখন পর্যন্ত অচল রয়েছে। অর্থাৎ কর্তৃপক্ষ গণমাধ্যমের কাছে দীর্ঘ 1 মাস যাবৎ একটি সংস্কার কিংবা পুনঃস্থাপন করবে এমনটি আশ্বাস দিল, এখন পর্যন্ত সেটির কোনো সুষ্ঠু সমাধান হয়নি বা আমরা গণমাধ্যম কর্মীরা দেখিনি। একটু দেখাতে চাই, রয়েছে বরিশাল হাসপাতালগুলোতে, দেখাতে চাচ্ছি যে প্রতিদিন হাসপাতালের কিন্তু বারান্দায় এরকমের প্রচুর পরিমাণে ভিড় লেগে থাকে। এদের একটি তার কারণ হচ্ছে এখন যে পরিমাণে ঠান্ডাজনিত রোগ বাড়ছে এবং ডেঙ্গু, এই কারণে তারা অধিকাংশই ভাবছে হয়তো বা কোনো করোনা কিংবা ডেঙ্গু আক্রান্ত হতে পারে, বিধায় তারা কিন্তু এখানে চিকিৎসকের পরামর্শ নিচ্ছে এবং চিকিৎসকের কাছে আসছে। তবে যে বিষয়টি একটু আপনাকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে গোটা বরিশালের একমাত্র স্বাস্থ্যকেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর জেলা হাসপাতাল, যেখানে করোনা এবং ডেঙ্গুর জন্য উপর্যুপরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বরিশাল সদর জেলা হাসপাতাল প্রস্তুত, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল প্রস্তুত, এমনটি জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আমরা এখানে এসে জানতে পারলাম, এখানে প্যাথোলজি বিভাগের সাথে যখন কথা বলেছি তারা বলছেন যে আসলে করোনা পরীক্ষা করা হয় এখানে, তবে তাদের যে র্যাপিড টেস্ট সেটি দিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে করোনা হয়েছে কিংবা হয়নি। তবে প্রকৃতপক্ষে যে পরীক্ষা করে জানা যাবে সেই মেশিনটি এখন পর্যন্ত অচল থাকায় আসলে সেভাবে জানা যাচ্ছে না। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল আপনাকে জানি, যেটি হচ্ছে যে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল 500 শয্যা থেকে 1000 শয্যা উন্নত করার পর নতুন ভবনে, যেখানে মেডিসিন বিভাগে ডেঙ্গু এবং করোনা রোগীদের জন্য রাখা হয়েছে, কিন্তু সেখানে ডেঙ্গুর পাশাপাশি এখন রাখা হচ্ছে সাধারণ মেডিসিন রোগীদের, ফলে সেখানে কিন্তু আতঙ্ক বরং দিনে দিনে ছড়াচ্ছে। অর্থাৎ সচেতনতার বালাইও নেই। হাসপাতালে এসে যেটি দেখছি, মাস্ক নেই কোন রোগীর মুখে এবং মশারি টানাচ্ছে না কোনো ডেঙ্গু রোগী। তো সুতরাং একদম অসচেতনভাবেই তারা চালাচ্ছে। গত 24 ঘন্টায় 101 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর ধন্যবাদ আপনাকে। এদিকে চট্টগ্রাম জেলায় চোখ রাঙাচ্ছে করোনা। গেল 24 ঘন্টায় 70 জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে 3 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট 174 জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন 7 জন। এর মধ্যে 4 জন নারী ও 3 জন পুরুষ। চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, করোনা মোকাবেলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে করোনা এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গুর এবং করোনার প্রকোপ এখন পর্যন্ত কেমন এবং এগুলো রোধে সচেতনতা কেমন দেখছেন জনগণের মধ্যে এবং কর্তৃপক্ষের মধ্যে? যে তানি আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে কিন্তু আসলে যেই সচেতনতা থাকার দরকার ছিল সেটা কিন্তু নাই বললেই চলে। দেখা যাচ্ছে আসলে যারা হাসপাতালে আসছেন তাদের মধ্যে কেউ কিন্তু আসলে যে স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হচ্ছে সেটা কিন্তু কেউ মানছে না। এমনকি মাস্কও কিন্তু তারা ব্যবহার করছে না। এমনকি বিভিন্ন ওয়ার্ডে যে ইন্টার্নি ডাক্তার আছে, মেডিকেল শিক্ষার্থী আছে, তারাও কিন্তু আসলে এই যে মাস্ক আছে সেই মাস্ক কিন্তু তারা ব্যবহার করছে না। এমনকি বাজারে কিংবা যাত্রী পরিবহনের বাসগুলিতে সেখানে কিন্তু মাস্কের ব্যবহার নাই বললেই চলে, যার কারণে কিন্তু করোনার সংক্রমণ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 3 জন আক্রান্ত হয়েছেন এবং এই বছর আক্রান্ত হয়েছেন 174 জন এবং একই সাথে মৃত্যুবরণ করেছেন 7 জন। এই 7 জনের মধ্যে কিন্তু আসলে 4 জনেই মহিলা এবং 3 জন পুরুষ রয়েছে চট্টগ্রামে। তবে ধীরে ধীরে আরও বাড়তে পারে বলে ধারণা করতেন জেলা সিভিল সার্জন, যেহেতু তিনি বলেছেন আসলে যদি স্বাস্থ্যবিধি মানা না হয় তাহলে কিন্তু আসলে এটা হয়তো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বেশ উদ্যোগ নিয়েছেন, তারা মাইকিং করছেন, লিফলেট বিতরণ করছেন স্বাস্থ্যবিধি মানার জন্য। এরপরও কিন্তু আসলে কেউ কিন্তু সেটা মানছেন না। এবং একই সাথে ডেঙ্গুতে কিন্তু চট্টগ্রামে চলতি বছর আক্রান্ত হয়েছেন 394 জন এবং শুধুমাত্র এই গত মাসেই জুন মাসে আক্রান্ত হয়েছেন 161 জন এবং মে মাসে আক্রান্ত হয়েছেন 116 জন। বোঝা যাচ্ছে আসলে ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন বেড়ে চলছে, আসলে এটাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং একই সাথে মৃত্যুবরণ
মৃত্যুবরণ করেছেন ডেঙ্গুতে 2 জন। চিকনগুনিয়ার প্রাদুর্ভাব কিন্তু চট্টগ্রামে খুবই বেশি। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন 300 থেকে 400 রোগী দেখা হয়। সেখানে কিন্তু 170 জন রোগী কিন্তু গায়ে ব্যথা নিয়ে আসছেন। ধারণা করাতে এটা চিকনগুনিয়ার একটা লক্ষণ। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন 2 থেকে 3000 রোগী দেখা হয় আউটডোরে। সেখানেও কিন্তু বেশিরভাগ রোগী আসছেন গায়ে ব্যথা নিয়ে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চুয়াডাঙ্গার জাফরপুরে তেলবাহী ট্যাঙ্ক লরির ধাক্কায় ইজি বাইকের চালক ও এক নারীসহ 3 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও 4 জন। গেল রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে ডিঙ্গে দহ এলাকা থেকে একটি ইজি বাইক বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী তেলবাহী ট্যাঙ্ক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজি বাইকের 2 যাত্রী মারা যান। পরে ইজি বাইক চালক সহ বাকি যাত্রীদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় ইজি বাইক চালক আরিফুল ইসলামও মারা যান। বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীতে তীব্র ভাঙনের কবলে পড়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ 5 শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও বহু পরিবার ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে স্থানীয়রা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। যমুনার পানি কমার সঙ্গে তীব্র ভাঙন দেখা দিয়েছে টাঙ্গাইল সদরে। এতে উপজেলার কাকুয়া ইউনিয়নে ঝাউগাড়া হতে ওমরপুর দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। ভাঙনের শিকার পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। হুমকিতে রয়েছে ঘরবাড়ি সহ বহু স্থাপনা। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা স্থায়ী বাঁধ নির্মাণের কথা জানিয়ে আসলেও তা আলোর মুখ দেখেনি। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এখানে আশ্রয় কেন্দ্র রয়েছে, দাখিলি মাদ্রাসা রয়েছে, মাঠ রয়েছে, ঈদগাহ মাঠ রয়েছে, কবরস্থান রয়েছে। জিও ব্যাগ যদি দ্রুত না ফেলেন তাহলে এগুলো সব বিনষ্ট হবে। সরকার হাজার হাজার কোটি টাকা। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব। আমরা তো গতবার যে বাড়ি গোনা ভাঙছে এই বাড়ি গোনা এখন আর এক বাড়িতে উঠে উঠে রয়েছে। আসলে আদৌ কোন সরকারি আমাদের প্রতি কোনো লক্ষ্য করে নাই। 22 জায়গায় আমরা এই খেতালার খেতে এসে যা ছিলাম এখানে বাড়ি নইছি, অনেক জায়গায় তো ভাঙে সরে গেছে গা। বস্তা দিছিল অল্প কিছু বস্তাটি তো সরে গেছে গা, এখন আঙ্গুর বাড়ি তো থাকে না। ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। কাকুয়া ইউনিয়নের উমরপুর নামক স্থানে সম্প্রতি যমুনা নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সেখানে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশাবাদী। নির্মাণ হবে স্থায়ী বাঁধ, ভাঙন থেকে রক্ষা পাবে বিস্তীর্ণ এলাকা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আবরার মাহি, RTV। কোটা ব্যবস্থা সংস্কার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে 5 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছড়িয়ে পড়ে সারা দেশে। ক্যাম্পাসে বিক্ষোভের পাশাপাশি সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আন্দোলনের রায় পরিবর্তন করা যায় না, প্রধান বিচারপতির এই কথা যেন আগুনে ঘি ঢালার কাজ করে। আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে পড়ে ছাত্রলীগ। আরও জানাচ্ছেন অরণ্য গফুর। হাইকোর্টের দেয়া কোটা বৈধের রায় বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার জজ বহাল রাখলে ক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। 5 জুলাই শুক্রবার হলেও আন্দোলনের দ্রোহতায় ছড়িয়ে পড়তে থাকে দেশব্যাপী। ক্যাম্পাস থেকে রাজপথে ছড়িয়ে পড়া এদিনের বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধে সামিল হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাতে সমন্বয়ক সার্জিস আলমকে হল ছাড়া করার ছাত্রলীগের চেষ্টা রুখে দেয় শিক্ষার্থীরা। ছাত্রলীগের বাধা যেমন বাড়তে থাকে, কোটা বিরোধী আন্দোলনের সমর্থকও বাড়তে থাকে। 5 জুলাই সমর্থন জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা ও গণতন্ত্র মঞ্চ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার। আদালতের আদেশের প্রতিক্রিয়া কিভাবে আন্দোলন দানা বাঁধতে সাহায্য করে তা জানান আন্দোলনের সংগঠকদের একজন। প্রধান বিচারপতি যখন বললেন যে আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না, উনার এই কথাটা একরকম আগুনের ভিতরে ঘি ঢেলে দেওয়ার মতো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা প্রতিবাদে নেমে গেল। এরপর থেকেই মূলত আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগ তারা বুঝতে পারে যে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে।
তখন থেকেই তারা এই আন্দোলনের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করানো শুরু করে। 6 জুলাই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা ও 7 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়ে শেষ হয় 6 জুলাইয়ের কর্মসূচি। সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। জুলাই অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন অনেক বীর যোদ্ধা, কেউ কেউ হারিয়েছেন চোখ, হাত, পা। ভুক্তভোগীদের বেশিরভাগই দরিদ্র। দীর্ঘমেয়াদী চিকিৎসায় হতাশ 34 আহত যোদ্ধার পাশে দাঁড়িয়েছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস্ট সেন্টার। বিনামূল্যে তাদের দেয়া হচ্ছে কৃত্রিম হাত, পা। ব্যয়বহুল এই সহায়তায় আত্মবিশ্বাস ফিরেছে অঙ্গহারা মানুষগুলোর মুখে। দেখুন শাকিলা করিমের প্রতিবেদনে ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। দোকান কর্মচারী মোহাম্মদ আকাশ মিয়া 24-এর গণ অভ্যুত্থানে অংশ নেয় যেন কাল হলো তার। রাজপথে তাড়া করে মুখোমুখি দাঁড়িয়ে নির্মমভাবে তাকে গুলি করে দুজন পুলিশ। মুহূর্তে ক্ষতবিক্ষত হয়ে যায় একটি পা। বলতেছিল যে কেন আন্দোলনে গেছিলি, হ্যাঁ তুই কেন আন্দোলনে করছস। তো আমি তাকে আনতি বিনতি করতেছি, স্যার আমাকে গুলি করিয়েন না, আমাকে মাফ করে দেন। পিছনে ঘোরার মাত্রই আমার পায়ের মধ্যে গুলি করে শটগান দিয়ে। তো শটগানের মধ্যে গুলি থাকে প্রায় 600 থেকে 700। একই গল্প বেসরকারি চাকরিজীবী জসি শিকদারের। তীব্র আন্দোলনের সময় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হন তিনি। আমি 18 জুলাই আন্দোলনগত অবস্থায় রাত 9:30টার দিকে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হই। তো এমনি তো আমার ফ্যামিলির কেউ পা কাটতে দিবে না, এখন যাই হোক বাচ্চাতে হলে পা কাটতে হবে। আন্দোলনের সময় চাঁদপুরের হতদরিদ্র শাহ আলম গাজী পা হারান। খুব কাছ থেকে গুলি করায় হাঁটু এফোর ওফোর করে দেয় শিক্ষার্থী কাজী রাইমুল ইসলামের। হাড়ের প্রচন্ড ক্ষতিতে কেটে ফেলতে হয় একটি পা। পিছন দিক থেকে গুলি লাগে এবং সামনে দিয়ে বের হয়ে যায়। তো পরবর্তীতে হচ্ছে ঢাকা মেডিকেলে, এরপরে হৃদরোগে, তারপর হচ্ছে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেওয়া হয় এবং পরবর্তীতে ওই 5 তারিখ রাতেই পা কাটা হয় আর কি। পঙ্গুতে 2 মাস 5 দিন পরে সুস্থতা দেখে আমাকে ছুটি দিয়ে দেয়। ওখান থেকে 2 মাস বাড়িতে থাকার পরে আবার আমার পাটা ইনফেকশন দেখা দেয়। 5 আগস্ট স্বৈরাচার পালানোর খবরে আনন্দের জোয়ারে ভাসছিল দেশবাসী। ময়মনসিংহের আনন্দ মিছিলে টাইলস মিস্ত্রি আলামিনের ওপর নৃশংস হামলা চালায় সন্ত্রাসী আওয়ামী বাহিনী। ধারালো অস্ত্রের কোপে হাত থেকে আলাদা হয়ে যায় কবজি। রাজপথে যে আনন্দ উল্লাস করে, সেই উল্লাসেই আমার উপর অতর্কিতভাবে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী তাদের হাতে যে অস্ত্র ছিল, সেই অস্ত্রের হাতে আমার এই ডান হাতের দিয়ে আমি এইভাবে ডিফেন্স করতে যাই, তখন আমার হাতের কবজার মাঝখানেই আপনার আঘাতটা লাগে। মহামূল্যবান অঙ্গ হারিয়ে দিশেহারা এসব যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস্ট সেন্টার। বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রদান সহ থেরাপি দিচ্ছে প্রতিষ্ঠানটি। যাকে আহত হয়ে ইনজুর্ড হয়ে বিভিন্ন হসপিটালে রোগী আসতে থাকে এবং বিভিন্ন পত্রপত্রিকার নিউজে আমরা যখন দেখি, তখন আমরা আমাদের ব্র্যাক হেলথ প্রোগ্রাম থেকে কয়েকটা টিমে বিভক্ত হয়ে বিভিন্ন হসপিটালে অ্যাসেসমেন্ট শুরু করি এবং যার যেখানে নিড আমরা সাপোর্ট দেওয়া শুরু করি। বড় গ্রুপের হাত পা কাটা যাচ্ছে, তখন থেকে আমরা সিদ্ধান্ত নিই যে এদেরকে আমরা বিনামূল্যে ব্র্যাকের থেকে কৃত্রিম অঙ্গ সংযোজন করে দিব। সাহসিকতার পাশে দাঁড়ানোর এক নিঃশব্দ শপথ বুকে ধারণ করে জুলাই বিপ্লবের গৌরবকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস্ট সেন্টার। শাকিলা করিম, RTV, ঢাকা। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরো থাকছে। গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে সম্মত হামাস। ইসরায়েলি হামলায় আরো 50 ফিলিস্তিনি নিহত। হামলা চালিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ লেবাননেও। এবং AFC নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। চট্টগ্রামের সীতাকুণ্ডর সন্দ্বীপ নৌপথে সাগর উত্তাল থাকায় ফেরি ও যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হলেও নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে চলছে স্পিডবোট। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত এই নৌপথে স্পিডবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকে। তবে নির্দেশনা উপেক্ষা করে চলছে স্পিডবোট। ঘটছে দুর্ঘটনা। সতর্কতা সংকেত থাকাকালে স্পিডবোট
ফেরি ও যাত্রীবাহী জাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। সন্দ্বীপ চ্যানেলে স্পিডবোট চলাচলে মৌসুমি নিষেধাজ্ঞাও রয়েছে। পরিবর্তিত বাংলাদেশে পরিবর্তনের হাওয়া রয়েছে দেশের ক্রীড়াঙ্গনেও, যার প্রভাবে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশের ফুটবলে ইতিহাস তৈরি করে 2 জুলাই ইয়াঙ্গুনে শক্তিশালী মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে এই যোগ্যতা অর্জন করে বাংলার বাঘিনীরা। গত বছর ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলে পরিবর্তন আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। নবনিযুক্ত সভাপতি মেয়েদের ফুটবলের দায়িত্ব দেন ব্রিটিশ কোচ পিটার বাটলারকে। যে কোচ নিয়ে নারী ফুটবলারদের নানান অভিযোগ থাকলেও ফুটবলের উন্নয়নে সিদ্ধান্তে অটল থাকে বাফুফে। মেয়েদের দায়িত্বে থাকেন পিটার বাটলারই। আর বাটলারের অসাধারণ কোচিংয়ে আজ বদলে যাওয়া দল বাংলাদেশ নারী ফুটবল। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত 13 জন নিহত হয়েছে, নিখোঁজ হয়েছে আরও 20 জন। টেক্সাসের স্থানীয় ওয়াদালুপে নদীর পানি মাত্র 45 মিনিটের মধ্যে 26 ফুট বেড়ে যাওয়ায় আকস্মিক এই বন্যা সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। এতে অঙ্গরাজ্যটির কার্ভিল শহরের নদী তীরবর্তী এলাকার অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট ও গাড়ি পানির নিচে তলিয়ে গেছে। ইতিমধ্যে টেক্সাসে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের জন্মদিবসের অনুষ্ঠানও। এদিকে বন্যা কবলিত এলাকাগুলোতে বড় পরিসরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক। আইনে পরিণত হল যুক্তরাষ্ট্রের কর ও ব্যয় সংক্রান্ত ওয়ান বিগ বিউটিফুল বিলটি। শুক্রবার বিলটিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটিতে কর হ্রাস, প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি এবং অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো রয়েছে। এর আগে তীব্র বিতর্কের মধ্যে কংগ্রেসে অল্প ব্যবধানে পাশ হয় বিলটি। ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এটি। বিলটি নিয়ে বিরোধী ডেমোক্রেট থেকে শুরু করে খোদ রিপাবলিকান মধ্যে দ্বিমত থাকলেও এটি মেক আমেরিকা গ্রেট এগেইন বাস্তবায়নের জন্য একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই লক্ষ্যে শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সংগঠনটির আলোচনার বসতে প্রস্তুত বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে গাজায় সামরিক অভিযান বন্ধ ও ত্রাণ সামগ্রী প্রবেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। এদিকে সোমবার এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন যাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। আল জাজিরা প্রতিবেদন মতে উপত্যকাটিতে বাহিনীটির হামলায় নতুন করে 50 ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ লেবাননেও। শুক্রবার দেশটির দক্ষিণে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সৈন্যরা। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী দল। মিয়ানমারের ইয়াঙ্গুনের তুবুন্না স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে টানা 2 জয়ে মূল আসরের টিকিট নিশ্চিত করে ফুরফুরে মেজাজে রয়েছেন আফিদা শামসুন্নাহাররা। গ্রুপ সেরা হয়ে জয় উদযাপন করতে শেষ ম্যাচটাও নিজেদের করতে চায় বাংলার মেয়েরা। এদিকে সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হার নিয়ে আসর শুরু করে মিরাজের বাহিনী। সেই ম্যাচের ভুলগুলো শুধরে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। এদিকে সিরিজের মাঝপথে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। তবে যাওয়ার আগে সেট ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সকালের সংবাদ এই পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।